बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। रोटारी स्कूल एंड कलेज কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস 2021 এর পক্ষ থেকে অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তো অত্র স্কুলের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমি আজ অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো দ্বিতীয় পত্রের এই বইটি দেখো, যেটা আমাদের বোর্ডের পাঠ্য বই, বাংলা ব্যাকরণ ও নির্মিতি। বাংলা ব্যাকরণ এবং নির্মিতি অংশের তো চাইলের পাস পাঠের ধাতু ও ক্রিয়াপদ নিয়ে আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব। আশা করি আলোচনাটি তোমরা মনোযোগ সহকারে দেখবা ও বোঝার চেষ্টা করবে। আর বিগত দিনে যে ক্লাসগুলি নিয়েছি সে ক্লাসগুলিও তোমরা মনোযোগ সহকারে দেখবা এবং বুঝবা। তো আমি আজকে এই ধাতু ও ক্রিয়াপদ নিয়ে যে আলোচনা করছি, দেখো এখানে প্রথমে আসতেছে ক্রিয়াপদ। ক্রিয়াপদটা কি, এর কাজ কি, এর প্রকারভেদ কি, ইত্যাদি ইত্যাদি। তো যে পদ দ্বারা কোনো কিছু করা বা কোনো কাজ করা বোঝায়, তো আমরা বুঝি যে আমাদের যে পদ 5 প্রকার আছে, সে পদের ভিতর ক্রিয়াপদের পদ আছে। তো সেই ক্রিয়াপদটা এখানে, সেই ক্রিয়াপদের কাজ, ক্রিয়াপদটা কি, যে পদ দ্বারা কোনো কিছু করা, খাওয়া, যাওয়া, মানে অর্থাৎ কোনো কাজকে বুঝো, তাকে ক্রিয়াপদ বলে। কোনো কাজ করা যাকে বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। যেমন বাবা এসেছে, এখানে আরো একটু পরিষ্কার করে আমি বলি, অর্থাৎ কর্তা যে কাজটি করে ওই কাজটি হইল ক্রিয়া। তো বাবা এসেছে, একটা উদাহরণ আমি দিতে পারি এখানে, যে উদাহরণ দেখো, বাবা এসেছে, বাবা এসেছে। এখন এখানে একটা কর্তা আছে এবং আরেকটা ক্রিয়াপদ। এখানে কর্তা কি কাজটা করেছে, এসেছে, এইটা হলো ক্রিয়াপদ। কর্তা যা করেন সেটা হলো ক্রিয়াপদ। বাবা এসেছে, বাবা ঘুমাচ্ছেন, বাবা খেয়েছে, অর্থাৎ বাবা যে কাজটি করছে, আমি এসেছি, আমি যাচ্ছি, ইত্যাদি ইত্যাদি। এই কাজটি হইল আসলে কাজ, তাই এটা হলো ক্রিয়া। আচ্ছা, এরপরে আমরা ক্রিয়াপদের প্রকার। ক্রিয়াপদ নানা প্রকারের হয়ে থাকে, নানা প্রকারের ক্রিয়াপদ আমরা পেয়ে থাকি। তার ভিতরে এখানে যেগুলি আসতে দেখো, সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া আমি আগে বলছি, ক্রিয়াপদ নানা প্রকারের হয়েছে। সঠিক করে এখানে দেওয়া হয় না যে 5টি হবে, 7টি হবে, 6টি হবে, 8টি হবে, এরকম করে তোমাদের পাঠ্য বই দেওয়া হয় নাই। তাই আমি এর বেশি আলোচনায় গেলাম না। 1 নম্বরে সমাপিকা ক্রিয়া। এই ক্রিয়াপদের প্রকারগুলি হলো সমাপিকা ক্রিয়া, তারপর হলো অসমাপিকা ক্রিয়া, 3 নম্বরে হলো সকর্মক ক্রিয়া, 4 নম্বরে হলো অকর্মক ক্রিয়া, 5 নম্বরে হলো বিকর্মক ক্রিয়া, 6 নম্বরে হলো প্রযোজক ক্রিয়া, 7 নম্বরে হলো যৌগিক ক্রিয়া।
এখানে আমাদের এই পাঠ্য বইতে অষ্টম শ্রেণীর ব্যাকরণ বইয়ে এই 7টি প্রকারভেদের কথা উল্লেখ আছে ক্রিয়াপদে। আমি আবার বলছি যে সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, এরপর সকর্ম ক্রিয়া, অকর্মক ক্রিয়া, বিকর্মক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, যৌগিক ক্রিয়া, এই 7টি প্রকার এখানে দেওয়া আছে। এখন আমরা দেখব যে এখানে সকর্ম ক্রিয়া কি। ক্রিয়াপদের জন্য আমি সংজ্ঞাটা বলে দিলাম যে কোনো কাজ করে। এখন সকর্ম ক্রিয়া এটা আমাদের জানতে হবে এবং উদাহরণ জানতে হবে। যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশিত হয়, যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশিত হয়। একটা বাক্য আমি বললাম যে বাক্যটিতে সম্পূর্ণ অর্থ প্রকাশ পেয়েছে বা পায়, সেটা হলো কি সকর্মক ক্রিয়া। যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশিত হয় তাকে সমাপিকা ক্রিয়া বলে। যেমন একটা উদাহরণ আমি দিচ্ছি, দেখো, সে স্কুলে যায়, সে স্কুলে যায়। আচ্ছা, এই বাক্যটিতে কোনো অসম্পূর্ণতা বলতে কিছু বোঝায় যে এখানে না বাক্যটি কিছু বাকি আছে, আরো কিছু জানার আছে, আরো কিছু কাজের বাকি আছে, এরকম কিছু বুঝাচ্ছে। সে স্কুলে যায়, এরপর কোনো প্রশ্ন আছে, তো সে স্কুলে যাচ্ছে, বাক্যটা পরিপূর্ণ হয়ে গেল। তাই এটা সমাপিকা ক্রিয়া। এখানে ক্রিয়াকে সম্পূর্ণ করেছে, কর্তা এখানে ক্রিয়াটাকে কি করছে, সম্পূর্ণ করেছে, তাই এটা সমাপিকা ক্রিয়া। আরো এক উদাহরণ করি, যেমন বিথু গান গায়। বই উদাহরণ দেওয়া আছে বিথু গান গায়। এখানে কোনো প্রশ্ন আছে, বিথু কি কাজ করতেছে, বিথু গান গাচ্ছে, আর কোনো প্রশ্ন নাই। এখানে কাজ গান গাওয়া, হ্যাঁ, গাওয়াটা হলো ক্রিয়া। এখানে কর্তা কি করছে, বিথু ক্রিয়াটা সম্পূর্ণরূপে শেষ করছে। অথবা রহিম কি করে, বাঘ খায়, রহিম বাঘ খায়, তো এখানে রহিম সম্পূর্ণরূপে ক্রিয়াটা সম্পন্ন করছে। আমি বাড়ি যাই, আমি বাড়ি যাই, তো এখানে এই যাওয়াটা ক্রিয়া, এখানে ক্রিয়াটা আমি কি করছি, সম্পূর্ণরূপে সমাপ্ত করছি। অতএব এটা হলো সমাপিকা ক্রিয়া। তো সমাপিকা ক্রিয়ার পরে দেখো, তাহলে এখানে হলো কি, যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে সমাপিকা ক্রিয়া বলে। যেমন সে স্কুলে যায়, এই উদাহরণটা কি হয়ে গেল। এবার দেখো অসমাপিকা ক্রিয়া, এর উদাহরণটা আমি কি, অসমাপিকা ক্রিয়ার উদাহরণটা দেখো। অসমাপিকা ক্রিয়া, যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না। সমাপিকা মানে সম্পূর্ণ হওয়া, অসমাপিকা মানে অসম্পূর্ণ থাকা বা হওয়া, থাকা অসম্পূর্ণ থাকা। এটা তো বোঝাই যায় যে সমাপিকা সম্পূর্ণ হওয়া, আর যখনই আসবে অসমাপিকা তার মানে অসমাপ্ত। যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না তাকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন আমি বাড়ি গিয়ে, আমি বাড়ি গিয়ে, আমি বাড়ি গিয়ে, এটা প্রশ্ন থাকে, আমি বাড়ি গিয়ে, আমি বাড়ি গিয়ে কি করব, গোসল করব না, ভাত খাবো না, পড়তে বসবো না, খেলতে যাব, এ ধরনের একটা প্রশ্ন কিন্তু থেকে যায়। এখানে কিন্তু ক্রিয়া কিন্তু আছে, এখানে কর্তা আছে, ক্রিয়াও কিন্তু আছে।
গিয়ে, কিন্তু ক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ হয়নি। কিছু প্রশ্ন থেকে যায় যে গিয়ে কি করবো, তাই এখানে কিন্তু ক্রিয়াটা অর্থ সম্পূর্ণ করেনি, তাই এটা অসমাপিক ক্রিয়া। তাই যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশিত হয় না তাকে অসমাপিক ক্রিয়া বলে। এরকম সে বই নিয়ে, একটা উদাহরণ দেওয়া আছে, সে বই নিয়ে কি করবে, পড়তে বসবে না স্কুলে যাবে, এখানেও অসম্পূর্ণ রয়ে গেছে ক্রিয়া, তাই এটা অসমাপিক ক্রিয়ারই উদাহরণ। এরপর আমরা আসি তিন নম্বরে সকর্মক ক্রিয়া। সকর্মক ক্রিয়াটা কি? সকর্মক ক্রিয়াটা দেখো, যে ক্রিয়ার কোনো কর্ম থাকে তাকে সকর্মক ক্রিয়া বলে। যে ক্রিয়ার কোনো কর্ম থাকে, যেমন আমি বলছি, যেন এখানে লেখা আছে স্বপন, ওই উদাহরণ, স্বপন কি করে, চিঠি লিখে বা বই পড়ে, চিঠি লিখে। স্বপন কি করে, চিঠি লিখে। এখানে এই বাক্যটার ভিতর কর্ম, যে বাক্যের ভিতর কর্ম থাকে তাকে সকর্মক ক্রিয়া বলে। তা এর ভিতরে কর্ম কোনটা আমাকে চিনতে হবে। এখানে তিনটা শব্দ আছে, একটি আছে কর্তা, আর একটি আছে ক্রিয়া। লিখে, এটা কি ক্রিয়া না? এটা লিখে, এটা কিন্তু ক্রিয়া। আর স্বপন কি, কর্তা। তাহলে কর্ম কোনটি? কর্মটা হলো চিঠি। তো এখানে এই বাক্যটার ভিতরে কি আছে? বাক্যটার ভিতরে কর্ম আছে। কর্তা এই কর্মটাকে আশ্রয় করে কি করছে, ক্রিয়া সম্পন্ন করতেছে, তাই এই চিঠিটি হলো কর্ম। অতএব এই বাক্যটার ভিতরে কি আছে, কর্ম আছে বিধায় এটি সকর্ম ক্রিয়া, এটা সকর্ম ক্রিয়া। যেমন কাঞ্চন বই পড়ে, একই কথা, কাঞ্চন বই পড়ে, এখানে বইটা হইল কর্ম। আচ্ছা, এরপরে আমরা আসি, আমাদের কোনটা চলে গেল, এটা আমাদের 3 নম্বরটা চলে গেল, সকর্ম। এবার আসি অকর্ম। এই যে এখানে সমাপিকা আর অসমাপিকা, এটা সম্পন্ন করে, এটা সম্পন্ন করে না। সকর্ম আর অকর্ম, এটাই কর্ম আছে আর এটা কর্ম নাই, এটাই তো বুঝাচ্ছে অকর্ম ক্রিয়া। যে বাক্যে যে ক্রিয়ার কোনো কর্ম থাকে না, যে ক্রিয়ার কোনো কর্ম থাকে না তাকে অকর্মক ক্রিয়া বলে। যার যে ক্রিয়ায় কোনো কর্ম থাকে তাকে সকর্মক বলে, আর যেটা ক্রিয়ায় কোনো কর্ম থাকে না তাকে কি বলে, অকর্মক ক্রিয়া। যেমন একটা উদাহরণ আমি দিচ্ছি, স্বপন লিখছে, আগে ছিল কি স্বপন লিখছে, স্বপন লিখছে। এখানে স্বপন কি, কর্তা, আর এখানে লিখছে কি, ক্রিয়া। তাহলে আগে ছিল কি, স্বপন চিঠি লিখছে, চিঠিতে যেহেতু কি ছিল, কর্ম ছিল, এখন এখানে কিন্তু কর্মটা নেই, এখানে কর্তা আছে আর ক্রিয়া আছে। তাই এটা কি হলো, যে বাক্যে বা যে ক্রিয়ায় কর্ম থাকে না সেটা হলো অকর্মক ক্রিয়া, সেটা হলো অকর্মক ক্রিয়া। ক্রিয়ার এখান থেকে কিন্তু একটার সংজ্ঞা পারলে আরেকটার সংজ্ঞা কিন্তু দেওয়া যায়। এটার সাথে এটা আছে, এটাই নাই, এটাই আছে, এটাই নাই। এইটা কি আছে, ক্রিয়া
যে ক্রিয়ায় কর্ম থাকে না তাকে অকর্ম বলে, অর্থাৎ এখানে ক্রিয়া নাই, আর যেটা ছিল সেটা হলো সকর্ম ক্রিয়া। তাইলে আমরা কি পেলাম? আমরা অকর্ম ক্রিয়াটাও পেয়ে গেলাম, উদাহরণ এবং সংজ্ঞা। এরপর আমরা আসি 5 নম্বর বিকর্ম ক্রিয়া। এটা হলো বিকর্ম ক্রিয়া। এখানে কি বি বলতে কি বোঝায়? দুইটি। যে ক্রিয়ায় দুইটি কর্ম থাকে, এখানে কিন্তু কর্ম থাকে কিন্তু কয়টি? একটি। আর এখানে কর্ম থাকে না, আর এটাই কয়টি কর্ম থাকে? দ্বিকর্ম, অর্থাৎ দুইটি কর্ম থাকে। দেখো সংজ্ঞায় কি আছে? যে ক্রিয়ায় দুইটি কর্ম থাকে তাকে দ্বিকর্ম ক্রিয়া বলে। একটা ক্রিয়া সম্পন্ন করতে সেখানে দুইটি কর্ম থাকে। যেমন একটা উদাহরণ আমি দিচ্ছি, এই উদাহরণটা দেখো। শিক্ষক ছাত্রদের বাংলা পড়াচ্ছে, অথবা মা শিশুকে দুধ খাওয়াচ্ছে। এটা ছোট বাক্য, মা শিশুকে দুধ খাওয়াচ্ছে। মা শিশুকে দুধ খাওয়াচ্ছে। মা শিশুকে কি করতেছে? দুধ খাওয়াচ্ছে। এখানে ক্রিয়া কোনটা? এই খাওয়াচ্ছে, এটা কিন্তু ক্রিয়া। এখানে দুইটা কর্ম আছে। হ্যাঁ, এখানে দেখো, এখানে কর্তা কে? মা। কাজটা কে করছে? মা। কি খাওয়াচ্ছে? শিশুকে আর দুধ। শিশুকে দিয়ে সে কিন্তু ক্রিয়াটা সম্পন্ন করছে কর্তা, আবার তার সাথে দুধও আছে। এখানে তার সাথে দুধও আসছে। তাহলে এখানে দুইটা জিনিস আমরা পাচ্ছি, যে মা শিশুকে দুধ খাওয়াচ্ছে। মা কি করতেছে? কর্তা দুইটি জিনিসের, শিশু এবং দুধ, শিশু এবং দুধ এই দুইটি কর্ম দ্বারা ক্রিয়াটা সম্পন্ন করছে। এটা হলো বিকর্ম ক্রিয়া। আরেকটা উদাহরণ দিয়ে বুঝেছি, শিক্ষক ছাত্রদের বাংলা পড়াচ্ছে। শিক্ষক ছাত্রদের বাংলা পড়াচ্ছে। এখানে কর্তা হলো শিক্ষক, এখানে কর্তা কে? শিক্ষক। কি করে? ছাত্রদের, এটা কি কর্তা? এটা কর্তা না। শিক্ষক ছাত্রদের বাংলা পড়াচ্ছে। এখানে শিক্ষক হলো কর্তা, আর ক্রিয়া হলো কোনটা? পড়াচ্ছে। আর এখানে কর্ম কোনটা? দুইটা কর্ম, একটা ছাত্র আর একটা বাংলা। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, তাহলে এটা আমাদের ক্লিয়ার। বুঝতে তো সমস্যা নেই না? এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল যে দ্বিকর্ম ক্রিয়া, যে ক্রিয়ায় দুইটি কর্ম থাকে। যে ক্রিয়ায় কয়টি কর্ম থাকে? দুইটি কর্ম। শিক্ষক ছাত্রদের বই পড়াচ্ছে, তাহলে ছাত্র এবং বই এই দুটি হলো কর্ম। তাই যে ক্রিয়ায় দুইটি কর্ম থাকে তাকে দ্বিকর্ম ক্রিয়া বলে। আচ্ছা, এরপর আমরা আসি পরবর্তী 6 নম্বরে আসি আমরা প্রযোজক ক্রিয়াতে। যে ক্রিয়া অন্যের দ্বারা চালিত হয়, যে ক্রিয়া অন্যের দ্বারা চালিত হয় তাকে প্রযোজক ক্রিয়া বলে। যেমন কে চালনা করে? মা খোকাকে চাঁদ দেখাচ্ছে। মা খোকাকে চাঁদ দেখাচ্ছে। আবার সাপুরে সাপ খেলা। মা খোকাকে, আমি দেখতেছি, মা খোকাকে চাঁদ দেখাচ্ছে। হ্যাঁ, মা খোকাকে চাঁদ দেখাচ্ছে, দেখাচ্ছে। মা খোকাকে চাঁদ দেখাচ্ছে। এখানে আমাদের
সংজ্ঞায় আছে যে ক্রিয়া অন্যের দ্বারা চালিত, যে ক্রিয়া অন্যের দ্বারা। এটা দেখাচ্ছেন কি, দেখাচ্ছেন এটা ক্রিয়া। তো এখানে কাকে দেখাচ্ছে, খোকাকে। কিন্তু কে দেখাচ্ছে, কে দেখাচ্ছে, মা। এই মা কিন্তু প্রযোজনা করতেছে বা প্রযোজক ক্রিয়া। এখানে মা এই ক্রিয়াটাকে সম্পন্ন করতেছে কাকে দিয়া, খোকাকে দিয়ে। কিন্তু মা কিন্তু এখানে পরিচালনা করতেছে খোকাকে দিয়ে। যেমন দেওয়া আছে প্রযোজক, ওই যে সিনেমা বা নাটক করে প্রযোজক, প্রযোজক কি করছে, নির্দেশনা দিচ্ছে। সেই নির্দেশনা মোতাবেক কি করতেছে, অভিনয়। অভিনয়টা হলো ক্রিয়া, অভিনয়টা করছে। অভিনয়টা করছে কে, নায়ক নায়িকা। প্রযোজকের ইশারায়, প্রযোজকের প্রযোজনায়, প্রযোজকের মানে ব্যবহার করে, মানে কায়দা কানুন দিয়ে সে নায়ক নায়িকা দিয়ে কি করছে, নাটকটা করাচ্ছে। তাই এখানে প্রযোজক হলে কে, ওই যিনি করাচ্ছে। তাহলে মা খোকাকে চাঁদ দেখাচ্ছেন, মা কাকে দিয়া এই দেখানোর কাজটা চালাচ্ছেন, খোকাকে দিয়ে। তাহলে মাটা হলো এখানে প্রযোজক। আর একটা সাপুরের সাপ খেলছে, এখানে সাপ খেলাচ্ছে হলো ক্রিয়া, আর সাপুরিটা হলো প্রযোজনা করতেছে। সাপ দ্বারা সে খেলাটা দেখাচ্ছে, এই সাপটা দিয়েই সে প্রযোজনা করতেছে। এরপরে আমরা আসতেছি পরবর্তী 7 নম্বরে, যৌগিক ক্রিয়া। দেখো যৌগিক ক্রিয়া, যৌগিক ক্রিয়ার উদাহরণটা আমরা কি দিতে পারি বা সংজ্ঞাটা কি, একটি সমাপিকা ক্রিয়া ও একটি অসমাপিকা ক্রিয়া মিলিত হয়ে যে ক্রিয়াপদ গঠিত হয়। এই যে একটা সমাপিকা আর একটা অসমাপিকা, একটা থাকবে কি সমাপিকা আর একটা থাকবে অসমাপিকা। একটা বাক্যের ভিতরে একটা থাকবে সমাপিকা ক্রিয়া আর একটা থাকবে অসমাপিকা ক্রিয়া। আমি আগেই বলছি যে সমাপিকা ক্রিয়া কি, অসমাপিকা ক্রিয়া কি, এটা তোমাদের কাছে ক্রিয়া। তো এখন একটা বাক্যের ভিতরে আগে ছিল একটা সমাপিকা ক্রিয়া আর একটা বাক্য ছিল একটা অসমাপিকা ক্রিয়া। এখন একই বাক্যের ভিতরে সমাপিকা এবং অসমাপিকা দুইটা ক্রিয়া একত্র হবে। যে এখানে লেখা আছে একটি সমাপিকা ক্রিয়া ও একটি অসমাপিকা ক্রিয়া মিলিত হয়ে যে ক্রিয়াপদ গঠিত হয় তাকে কি বলে, যৌগিক ক্রিয়া বলে। যৌগ মানে মিলিত হবে, মিলিত হবে, দুইটি তিনটি মিলিত হয়ে যে ক্রিয়া সম্পন্ন করবে তাকে যৌগিক ক্রিয়া বলে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, দেখো বাক্যের ক্রিয়াকে কি বা কাকে প্রশ্ন উদাহরণটা দিচ্ছি আমি, সে পাস করে গেল। সে পাস করে, সে পাস করে গেল। আর সে করল, সে পাস করে গেল, সে পাস করল। আবার এখানে আরেকটা বাক্য, সে পাস করে কি করো গেল, সে পাস করলো, একটা সমাপিকা ক্রিয়া, সে পাস করলো। এর ভিতরে কিন্তু আর কিছু প্রশ্ন থাকে না, প্রশ্ন থাকে, তাহলে এটা সমাপিকা ক্রিয়া। আর সে পাস করে গেল, তো এখানে কোনো ওই যে গেল, কোথায় গেল, পাস করে যাওয়ার পর কোথায় গেল, বিশ্ববিদ্যালয়ে গেল না কোথায় গেল, এখানে অসমাপিকা ক্রিয়া রয়ে গেল। সে পাস করলো একটি সমাপিকা ক্রিয়া, আর পাস করে গেল সেটা হলো, গেলটা হলো অসমাপিকা ক্রিয়া। তার মানে এখানে সমাপিকা এবং অসমাপিকা দুইটা ক্রিয়া পদ মিলিত হয়েছে, কি করছে, ক্রিয়াটাকে সম্পন্ন করছে। অর্থাৎ
একটি সমাপিকা ক্রিয়া ও একটি অসমাপিকা ক্রিয়া মিলিত হয়ে একটা ক্রিয়াপদ গঠন করছে, তাকেই বলে যৌগিক ক্রিয়া। আরও একটা উদাহরণ দিই, সাইরেন বেজে উঠল। সাইরেন বাজলো, কি করলো? সাইরেন বাজলো, তো শেষ। আর কি করলো? সাইরেন বেজে উঠল, তার মানে বাজা পর্যন্ত একটা সমাপিকা, আর বেজে উঠল এটা অসমাপিকা। এই দুইটি বাক্য কি করলো? একটা সমাপিকা একটা অসমাপিকা, এই দুইটা মিলিত হয়ে কি করছে? এই ক্রিয়াপদটা গঠিত হয়েছে, তাই এটি যৌগিক ক্রিয়া। তো আচ্ছা, তাহলে আমরা আজকে যেটুকু আমরা শিখেছি সেটি হইল ধাতু ও ক্রিয়াপদ। তো আজকে আমরা ধাতুতে যাই না, শুধু ক্রিয়াপদকে নিয়ে আলোচনা করতে পারবো। আমরা ধাতুতে হয়তো যেতে পারি না, সময় সংক্ষেপে এখানে চ্যাপ্টারটা ছিল ধাতু ক্রিয়াপদ, কিন্তু আমরা আজকে কোনটা নিয়ে আলোচনা করলাম? এই ক্রিয়াপদটাকে নিয়ে, সরি ধাতু ধাতু ও ক্রিয়াপদ। তবে আজকে আমরা ক্রিয়াপদটাকে নিয়ে আলোচনা করলাম। ক্রিয়াপদটার সংজ্ঞা কি সেটা বুঝতে পারলাম, তারপর ক্রিয়াপদটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে এখানে বুঝলাম, প্রতিটি ভাগের সংজ্ঞা এবং উদাহরণ, প্রতিটি ভাগের সংজ্ঞা এবং উদাহরণ, 7টি ভাগের সংজ্ঞা এবং উদাহরণ আমরা জানতে পারলাম। তাহলে ক্রিয়াপদটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। এখন তোমরা এটা একটু মনোযোগ সহকারে যদি দেখো এবং পড়ো, তাহলে আরো পরিষ্কার হয়ে যায়। তো আগামী ক্লাসে আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো এই ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আর বিদায় নেওয়ার পূর্বে তোমাদেরকে আমি বলে যাচ্ছি যে এগুলি তোমরা একটু মনোযোগ সহকারে বই দিয়ে উদাহরণগুলি যে দেওয়া আছে সব মনোযোগ সহকারে পড়বা, কারণ এখান থেকে এই ব্যাকরণ অংশ থেকে কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন, অনেক বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের ফাইনাল পরীক্ষায় থাকবে। সেদিকে তোমরা খেয়াল রেখে এটা থেকে সেই প্রশ্নগুলি বের করে কোনটা কোন বাক্যটি কোন ক্রিয়ার উদাহরণ সেগুলি পরিষ্কার করলে তোমরা উত্তরগুলি করতে পারবে। তো সবাই ভালো থেকো, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।